শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৪৪। ঈদ মানে আনন্দ, আর মুসলিম পরিবারে এই দিনটিকে নিয়ে থাকে কত কল্পনা জল্পনা। সালামির দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসব নিয়ে থাকে নানান পরিকল্পনা। প্রতি বছর চৌধুরী নিবাসে ঈদের সকাল শুরু হয় চিৎকার চেঁচামেচি দিয়ে। এরপর সারাদিন চলে নানান খুনসুটি দুষ্টুমি। যতই কাজ থাকুক, শেষ বিকেলে ভাই বোনরা মিলে ঘুরতে যায়। যেতে যেতে মজা করে, স্মৃতি কুড়ায়। সেসব স্মৃতিচারণ করে কোনো এক উদাস প্রহরে ভেবেছিল রোজার শুরুটা দুর্ঘটনা দিয়ে হলেও ঈদটা বোধহয় ভালোই কাটবে। এজন্য প্রতিটা সদস্য নিজেরাও সচেতন থাকতো, যেন কোনো বিপদ না হয়। কিন্তু কপালের ফের, ঈদের সকালে আচমকা ঝড়ে তছনছ হয়ে গেল সব। ভেঙে গেল টুকরো টুকরো রঙিন কিছু স্বপ্ন। নড়বড়ে হয়ে গেল সবার সঙ্গে সবার দৃঢ় বন্ধনের ভিত। কেউ জানেন না এই সমস্যার আদৌ সমাধান হবে কিনা, আদৌ ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগবে কিনা। এদিকে শাহাদাত চৌধুরীর গাড়ি বেরিয়ে যেতেই সারাফাত চৌধুরী দরজা থেকে ফিরে এলেন। শেষ আশাটুকু নিয়ে তাকিয়েছিলেন ভাইদের ফিরে আসার। ভাঙা মন নিয়ে শত শতবার সৃষ্টিকর্তার কাছে চাইছিলেন অন্তিম মুহূর্তে যেন কোনো মিরাক্কেল ঘটে, তাদের যাওয়া যেন আটকে যায়। কতবার তাকালেন শুদ্ধ সায়নের দিকে, তারা যেন আটকায়, নিজেদের ভুল শুধরে নিয়ে পরিবার বাঁচায়, কিন্তু তারা যেন পাথর। দুজনের কেউ কথা বলল না। সায়ন এখনও স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে থাকলেও শুদ্ধ গটগট করে নিজের রুমে চলে গেল। এক মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না সে। অথচ যত্নে গড়া পরিবার ভাঙার কষ্ট উনি সইতে পারছেন না শুদ্ধর মতো বুকে পাথর তুলে দিয়ে রুমে চলে যেতে। দুই চোখের পানিতে রাস্তা দেখা মুশকিল। চোখ দুটো এত অবাধ্য কবে থেকে হলো। উনি এক কদমে এগোতে পারলেন না, ধপ করে বসে পড়লেন। পাশের সোফার হাতলে এক হাত ঠেকিয়ে মুখ লুকালেন নিজের বাহুতে। এরপর শক্তপোক্ত মানুষটাও ভুলে গেল। সময় কালক্ষণ বুকের ভেতর আজ এতটাই পড়ছে, সবকিছু ভুলে বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন সারাফাত চৌধুরী। আহা, কি বেদনাময় কান্নার সুর! কত যন্ত্রণা মিশে রয়েছে সেই কান্নায়। স্বামীকে জীবনে প্রথমে এভাবে কাঁদতে দেখে সিতারা দেওয়ালে পিঠ ঠেকিয়ে নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। ওনারে কান্নার শব্দ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, আছে বিষাদ ভেজা কষ্ট, আর কিছু কষ্টে পোড়ানো নীরব আর্তনাদ। উনি বউ হয়ে আসার পর মানুষটা তার হাতে হাত রেখে বলেছিলেন, আমি তোমাকে একটা বাগান দিলাম, সেই বাগানে কিছু সুগন্ধি ফুলের চারা দিলাম। এবার যত্ন নিয়ে ফুল ফোটানোর দায়িত্ব তোমার। আজ থেকে বাগানের মালকিন শুধু তুমি। বাসর ঘরে এই মানুষটাই চৌধুরী নিবাস নামে একটা বাড়ি দিয়েছিল জীবন্ত কিছু ফুল। বৃদ্ধ শাশুড়ি মারা যাওয়ার আগে ওয়াদা আদায় করে নিলেন যেন এই সংসার বুকে আগলে রাখেন। কিন্তু হলো না, পারলেন না তিনি। সিমিন কেন এ কাজ করলো তাও জানেন না তিনি। যাকে ছোট বোনের মতো দেখে এসেছে, সেই বোনরূপী যা ওনার দিকে আঙুল তুলে সংসার ভেঙে চলে গেল। অন্তত জানিয়ে গেলেও দোষটা শুধরানো যেত, কিন্তু জানিয়ে গেল না। ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো হাত নেই। মধ্য কথা, ছেলেমেয়েরা যদি একে অপরকে সাথে ভালো থাকে তাহলে আপত্তির কি আছে? সংসার করবে তারাই যদি ভালো থাকে, তাহলে এত কথা আসছে কেন? বাকি রইল সমাজের কথা। সমাজের লোকরা কোন ব্যাপারে কথা বলে না? কোনো ফর্সা মায়ের কালো বাচ্চা হলেও গসিপ করে, আবার কালো মায়ের বাচ্চা ফর্সা হলেও গসিপের শেষ থাকে না। আকার ইঙ্গিতে কিন্তু মেয়েটার দিকে অদৃশ্য কলঙ্কও ছুঁড়ে মারে, বাচ্চাটাকে নিয়েও হাজারটা কথা সৃষ্টি করে। যেখানে নিষ্পাপ নাদান বাচ্চাকেও ছাড় দেয় না, সেখানে তাদের নিয়ে পড়ে থাকলে হবে? বরং সমাজ সমাজ করে নাচলেই বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এসব ভেবে উনি কাতর চোখে তাকালেন এখনও কান্নারত স্বামীর দিকে। বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করলেন যেন এই মানুষটাকে ধৈর্য দেন, এই বিপদ যেন দ্রুত কেটে যায়। ওদিকে সারাফাত চৌধুরী তখনও অস্পষ্ট স্বরে বলেই চলেছেন, মাগো, আমি পারিনি তোমার যত্নে গড়া সংসার ধরে রাখতে। আমি ব্যর্থ মাগো। আমার কলিজার ভাই, আমার বাচ্চাগুলো আজ আমাকে ছেড়ে দূরে চলে গেছে মাগো। আমার শীতল, আমার আম্মাজান। শীতলকে উনি বরাবরই খুব বেশি ভালোবেসে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর ঝাপসা কারণও হতে পারে শীতলের মুখটা ওনার মায়ের মুখের মতো। সাফওয়ান চৌধুরী চোখ মুছতে মুছতে বাইরে থেকে এসে ভাইকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। খুব ছোটবেলায় ওনারা তিন ভাই মারামারি করলেও বুঝতে শেখার পর আর মারামারি করেননি। তিন ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় সংসার সামলে রেখেছেন। আজকের মতো এই ঘটনা এর আগে হয়নি। ছোট ভাইটা যে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে, এ কথা ভাবলেও ওনাদের দম আটকে আসছে।
বাবা চাচার কান্নার শব্দেও সায়নের নড়চড় নেই। সে তোয়াল শক্ত করে এখনো স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে স্বর্ণ তাকে রেখে চলে গেছে, তাও ভালোবাসা প্রকাশের অভিযোগ ছুড়ে। এ কি মানা যায়? এই বেইমানকে জান দিয়ে এতদিন ভালোবেসেছিল। সে তো ভাবতো শীতল মারের ভয়ে শুদ্ধকে অস্বীকার করলেও আর তার স্বর্ণ উঁচু গলায় তাদের কথা সবাইকে জানাবে। কিন্তু ঘটল কি, শীতলটা ওর ভালোবাসার কথা জানিয়ে দিল ঠিকই, কিন্তু স্বর্ণ তাকে ছেড়ে চলে গেল। এই কাজটা করতে তার বুক কাঁপল না? আচ্ছা, স্বর্ণ কি সিমিনকে বোঝাতে পারতো না, নাকি স্বর্ণ তাকে ভালোবাসেনি? বাসলে এভাবে ছেড়ে যেতে পারতো, নাকি ছেড়ে যাওয়া যায়? সে কি জানে না বাড়িতে ফিরে তার কাছে না গেলে একদণ্ড স্থির হতে পারে না, তার শরীরের ঘ্রাণ নেশাগ্রস্তের মতো না টানলে উন্মাদ হয়ে যায়? তাহলে তাহলে কিভাবে গেল? শীতলটাও চলে গেল, একবারও ভাবলো না শুদ্ধর কথা, এই ভাইটার কথা। বেইমানের সাথে সাথে শীতলটাও বেইমানির খাতাতে নাম লেখালো। পারল লেখাতে। আপন ভাবনায় মশগুল থাকা সায়নের ভাবনার ছেদ ঘটল গালে তীব্র ব্যথা অনুভব করে। সে লালবর্ণ আগুন চোখে তাকিয়ে গালি দেওয়ার আগে সারাফাত চৌধুরীকে দেখে সামলে নিল। তখন সারাফাত চৌধুরী চিৎকার করে বললেন, তোর মতো জানোয়ার ছেলের দরকার নেই আমার। যদি চাস আমি এই বাড়িতে থাকে, তাহলে বাড়ির চৌকাঠে পা রাখবি না তুই। বেহায়ের মতো যদি ফিরেও আসিস, তাহলে আমার খাটিয়া কাঁধে তোলার জন্য প্রস্তুত থাকিস। বাবার কথা শুনে সায়ন ঢোক গিলল। বাপটাও তার কষ্ট বুঝলো না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা সোজাসাপটা বললেই হতো, এত কঠিন কথার দরকার ছিল? আহারে, বুক জায়গা দেওয়া আপনজন সবগুলো আজ যেন বুকটায় জখম করার জন্য উঠে পড়ে লেগেছে। সায়ন কথা বাড়ালো না। কিছু বলতে গিয়ে বুঝলো কণ্ঠস্বর বাক্য সাজাতে ব্যর্থ। তাই সম্মতিসূচক মাথা নাড়িয়ে পা বাড়াতেই সিরাত তাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। শখও হাউমাউ করে কাঁদতে লাগতো। ভাঙা আয়নায় পাথরের টুকরার আঘাতে সংসারটাও যেন আরেকবার দ্বিখণ্ডিত হলো। তখন সাফওয়ান এগিয়ে এসে চৌধুরী বলতে লাগলেন, যাস না বাপ, তোরা সবাই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বাবার কথায় কষ্ট নিস না আব্বা, মন থেকে বলছে না ভাই। শাহিন মেজোচার দিকে তাকিয়ে কেবল হাসলো, জোরপূর্বক হাসি যাকে বলে। তখন সারাফাত চৌধুরী পুনরায় বললেন, আমি রেগে বলছি না, ভেবেই বলছি। চলে যাকো, আমার চোখের সামনে দেখতে চাই না ওকে। এ কথা বলে উনি চোখ মুছতে মুছতেই দু কদম এগোতেই সায়ন ঢোক গিলে চেঁচিয়ে বলল, আমার সবটুকু আয়ু তোমার হয়ে হলেও তুমি দীর্ঘজীবী হও। হাজার হাজার বছর ছায়া হয়ে থাকো এই বাড়ির প্রধান অভিভাবক হয়ে। আমি আর আসবো না তোমার বাড়িতে, পা মারাবো না বাড়ির দামি চৌকাঠে। শুধু রিকোয়েস্ট, মরা টরার কথা বলো না। খারাপ ছেলে হলেও তোমার মরার কথা সহ্য করতে পারি না। এই বুকটাতে কষ্টের জাম বাঁধে কি না? এ কথা বলে মাকে বুক থেকে সরিয়ে দুই মায়ের কপালের মাঝ চুমু এঁকে বাহুতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। মা ভাই বোনদের কান্নার শব্দ কানে পৌঁছালেও পেছন ফিরে তাকালো না। তাকে আর কি হবে, এই বাড়িতে থাকার মেয়াদ যে ফুরিয়ে গেছে। শুধু নিজের রুমে বিছানায় চোখের উপর হাত রেখে আড়াআড়িভাবে শুয়ে আছে। পরনে এখনো সকালে সাদা পাজামা পাঞ্জাবি, বুকটাতে লেগে আছে শীতলকে জড়িয়ে ধরার নরম অনুভূতি। এইমাত্র সিঁড়িতে দাঁড়িয়ে সায়নকে চলে যেতে দেখেও আটকালো না সে। কেন আটকাবে? কার বাড়িতে ঝামেলা হয় না, বসে সমাধান করা যায় না? বাড়ি ছেড়ে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? যাবে যখন যাক। তাছাড়া ভালোই হয়েছে গিয়ে, নয়তো স্বর্ণকে ছাড়া সায়ন বাড়িতে থাকতে পারতো না। সে এক প্রকার পানি ছাড়া মাছের মতো ছটফটিয়ে মরত। ভাইকে খুব ভালো করে চেনে সে। মধ্য কথা, যে যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সব কটাকে সে বাড়ির অভাব বুঝিয়েই ছাড়বে, যাতে পরবর্তীতে সামান্য ব্যাপারে বাড়ি ছাড়ার কথা স্মরণেও না আনে। বিরক্ত হয়ে এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখের পাতায় ভেসে উঠল শীতলের কান্নারত নিষ্পাপ মুখ, করুণ সেই দৃষ্টি। বেয়াদবটাও গেল তো গেল, কাঁদতে কাঁদতে বুকে জ্বালা ধরিয়ে গেল। এত কান্নার কি আছে? সে কি মরে গেছে? কোথায় ভরসা রাখবে তা না ভ্যাভা করতে করতে গেল। আর শিমিনকে আপাতত কিছু বলবে না সে। বাংলা সিনেমা দেখে দেখে নিজেকেও রিনা খানার চরিত্রে নিয়ে তাকে বোধহয় দিতে চাচ্ছে ঘাড়তেরা জামাইয়ের চরিত্র। যদিও তাতেও সমস্যা নেই। মানব না, মেয়ে দেব না, এই বাড়িতে থাকবো না বললেই হবে? এতই সোজা? প্রথমে ব্যাঙাচি ভালোবাসা বুঝতো না, কত কি করে যাও একটু বুঝলো। এখন নাকি মেয়ের মায়ের সমস্যা। এত জ্বালা সহ্য হয়? শিমিনকে যা আটকাতে পারতো না তা কিন্তু নয়, বরং ইচ্ছে করে আটকায়নি। কারণ রাগের মাথায় বেশি কিছু বললে ঘটনা অন্যদিকে মোড় নিত। এসব ভাবনার মাঝে তার মস্তিষ্কে আচানক আরেকটা কথা টোকা দিতেই সে ও শিট বলে উঠে বসলো। তাড়াহুড়ো করে নামতে গেলে তার ফোনে রিংটোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে শুনল অপর পাশের মানুষটার কথা।
অতঃপর তাচ্ছিল্যের হাসি হেসে ধপ করে বিছানায় বসে পড়ল। ভাই বোনকে কথা দিয়েছিল দ্রুতই বিএমডাব্লিউ গাড়ি কিনে ঘুরতে নিয়ে যাবে। সেই হিসেবে ভেবেছিল নতুন গাড়ি নিয়ে আজ বিকেলে বের হবে। বের হওয়ার আগ মুহূর্তে গাড়ি দেখিয়ে সবাইকে খুব করে চমকে দেবে। কিন্তু গাড়ি তো ঠিকই পার্কিং লটে চলে এসেছে, কিন্তু তারা কই? শাহাদাত চৌধুরী চলন্ত গাড়িতে চলছে নিশ্চুপ নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। শীতলের কান্না থামলেও নীরবে অশ্রু ঝরা থামেনি। সে চুপ করে একদৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। বোনকে কিছুক্ষণ লক্ষ্য করে স্বর্ণ শীতলের কাঁধে হাত রাখলে শীতল হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিল। আর একটু সরে গেল জানালার দিকে। বোনের এই কাণ্ডে কেবল হাসলো স্বর্ণ। তারপর পুনরায় বোনকে নিজের দিকে টানতে টানতে বলল, আয় আমার কোলে মাথা রেখে ঘুমা, নয়তো শরীর খারাপ করবে। করুক, মরে যাই আমি, তোরা তো তাই চাস। কেউ কারো জন্য মরে না। কথা না বাড়িয়ে এবার আয়। তোরা পাষাণ হয়ে গেছিস আপু, তোদের বিবেক মরে গেছে। আজকে তোদের জন্য বড় আব্বুর বুকে পাড়া দিয়ে আসতে হয়েছে। বড় আব্বুকে কতটা কষ্ট দিয়ে এলি ভেবেছিস একবার? আমরা আশায় কতটা কষ্ট পেল মানুষটা। এতদিন আগলে রাখার এই প্রতিদান দিলি তোরা। শীতলের কথা শুনে ড্রাইভ করা শাহাদাতের বুকে বিঁধলেও এক বাক্য উচ্চারণ করল না। তবে সিমিন সিটে হেলান দিয়ে বললেন, আসতে বলেছে কে? দরদ উতলে পড়লে চলে গেলেই হয়। মায়ের কথা শুনে শীতল মায়ের দিকে তাকাতেই অঝরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতিরিক্ত কান্না করায় মাথা টনটন করছে, দু চোখ যেন মরিচ ডলে দেওয়ার মতো জ্বলছে। এমনিতে পিরিয়ডের প্রথম দিন অবস্থা খুব খারাপ থাকে, তার উপরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আজকে শারীরিক যন্ত্রণাটার চেয়েও মানসিক যন্ত্রণাটা অনেক বেশি। এতটাই বেশি অসহ্য ব্যথাও ফিকে লাগছে। তবে সে থামল না। এক পেট চেপে ধরে অঝরে কাঁদতে কাঁদতে মাকে বলল, এত পাষাণ হইও না আম্মু, বিবেককে নিচু স্তরে নামিও না। তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে বলেছে কে? যা, চলে যা। সঙ্গী জুটিয়েছিস, মাকে না হলেও এখন চলবে। তুমি আসলেই স্বার্থপর মহিলা। খুব 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 বেশি স্বার্থপর তুমি। কথা বলে শীতল দুই হাতে মুখ ঢেকে পুনরায় কাঁদতে লাগলো। মানতেই পারছে না এসব। যে বাড়ি ছেড়ে এক রাত বাইরে থাকার পারমিশন পায়নি, সেই বাড়িতেই নাকি ফিরবে না। প্রতি বছর ঈদে সকলে উঠে মেহেদি রাঙা হাত দেখায় সারাফত চৌধুরীকে। সারাফত চৌধুরী তার দুই হাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মেহেদির রং পরীক্ষা করেন। তারপর পকেট থেকে টাকা বের করে শীতলের হাতে গুঁজে দেয়। কথা কেউ জানে না, এটা তাদের মধ্যে গোপন সিক্রেট। এরপর একটু পর সবার সাথে আরেকবার সালামি দেন। ডাবল সালামির এক ভাগ রেখে বাকিটার থেকে এই বাড়ির ছোট সদস্যদের সালামি দেয়। যতই হোক বড় বোন সে। আজ সকালে বড় আব্বুর কাছে যেতে পারেনি, গালে আমার বউ লেখাটার জন্য। পরে যাবে ভেবেছিল, তখন নামাজের সময় হয়ে গেছিল। এরপর ভেবেছিল নামাজের পর যাবে, ততক্ষণে পিরিয়ডের ব্যথায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছিল। এরপর আর যাওয়াই হলো না। বড় আব্বুকে ছেড়ে চলে আসতে হলো। বড় আম্মুর হাতে মজার মজার রান্নাও কপালে জুটল না। এসব ভাবতে ভাবতে তার কান্নার গতি বাড়ল। কাঁদতে কাঁদতে জানালায় মাথা রেখে ঘুমিয়ে গেল। বোনকে ঘুমাতে দেখে স্বর্ণ শীতলের মাথাটা তার কোলের উপর টেনে নিল। হাত বাড়িয়ে পানি নিয়ে রুমাল ভিজিয়ে মুখ মুছিয়ে দিল। ঘুমন্ত শীতল বিরক্ত হয়ে রুমাল সরিয়ে দিয়ে পুনরায় ঘুমে ডুবে গেল। বোন বিরক্ত হচ্ছে দেখে স্বর্ণ সিটের মাথা হেলিয়ে শীতলের চুলে হাত ডুবিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। জোর করে আনায় খুব কেঁদেছে পাগলিটা, এবার না হয় একটু ঘুমাক। বেলা গড়াতে গড়াতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলের পর এখন সন্ধ্যা, অথচ সকালের পর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। যা ঘটে গেছে এতে খাওয়ার কথা স্মরণে নেই কারো, থাকার কথাও না। চিন্তায় ডুবে থাকা শাহাদাত চৌধুরীর কথাটা স্মরণ হতেই দেখে নিলেন তিনজনকে। তারপর আর একটু এগিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। মেয়েদেরকে বললেন চোখ মুখে পানি দিয়ে আসতে। বাবার ডাক শুনে শীতলের ঘুম ভাঙল। বোনের কোলে শুয়ে আছে দেখে মুখ গোমড়া করে উঠে বসলো। সেই সঙ্গে অনুভব করলো তার ন্যাপকিন ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। পরনের জামাতে দাগ লেগে গেছে নাকি কে জানে। কথা ভেবে তার মুখটা চুপসে গেল। সাহায্যের জন্য করুণ চোখে তাকালো বোনের দিকে। স্বর্ণ প্রথমে না বুঝলেও পরে তার ইশারায় বুঝলো। তবে বিচলিত না হয়ে শাহাদাত চৌধুরীকে বলল, বাবা তুমি খাবার পার্সেল করে আনো, গাড়িতে বসে খাবো। আর আমাকে কিছু টাকা দাও, ফার্মেসি থেকে মাথা ব্যথার মেডিসিন কিনে আনি। প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। আমি না হয় এনে দিচ্ছি। ব্যথা কি খুব বেশি? সমস্যা নেই, পারবো আমি। তুমি যাও, খাবার নিয়ে এসো। কথা শুনে শাহাদাত চৌধুরী গাড়ি থেকে নেমে দেখলেন রাস্তার ওপাশে ফার্মেসির দোকান। তাই স্বর্ণকে টাকা দিয়ে গেলেন খাবার আনতে।
এই রেস্টুরেন্টে কয়েকবার এসেছিলেন, খাবারের মানও বেশ ভালো, তবে যা কিনবেন সেই খাবার গলা দিয়ে নামবে তো? বাবাকে যেতে দেখে স্বর্ণগাড়ি থেকে নেমে দ্রুত গেল প্রয়োজনীয় সেই জিনিসটি আনতে। তারপর মায়ের হ্যান্ডব্যাগ চেয়ে নিয়ে ব্যাগের ভেতরে সেটা ঢুকিয়ে বোনকে নামতে বলে পেছনে দাঁড়িয়ে দেখলো চিন্তার কোনো কারণ নেই, তাই হাত ধরে এগোলো ওয়াশরুমের দিকে। শাহাদাত চৌধুরী খাবার নিয়ে ঘুরতেই মেয়েদের সঙ্গে দেখা হলো। ওদের চোখে মুখে পানি দিয়ে আসতে বলে তিনি এগোলেন গাড়ির কাছে। স্বর্ণ শীতলকে ব্যাগটা ধরিয়ে দিয়ে যেতে ইশারা করে নিজে পাশের ওয়াশরুমে গিয়ে চোখ বন্ধ করে কয়েকবার পরপর পানির ঝাপটা দিতে থাকলো চোখে মুখে। তবে ভুল করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো না। বেইমানের তকমা লাগা মুখ নিজেও দেখতে ইচ্ছা করছে না, অবশ্য সত্য মানতেও সমস্যা নেই। তারপর সে বের হয়ে সামনেই দাঁড়িয়ে রইল। শীতল বের হলে তার হাতে অন্য একটা প্যাকেট দেখে সেটা নিতে গেলে শীতল পিছিয়ে গেল, মুখ গোমড়া। অন্যদিকে তাকে মিনমিন করে বলল, ডাস্টবিনে ফেলে আসছি, তুমি দাঁড়াও, আমাকে দে। না, আমি পারবো। ছোটবেলায় বহুবার তো ন্যাপি চেঞ্জ করেছি, এখন আমার কাছে ছোটই আছিস। স্বর্ণ কথা শুনলো না, প্যাকেটটা হাতে নিয়ে শীতলকে ব্যাক সাইডে দাঁড়াতে বলে নিজে চলে গেল বাইরের দিকে। শীতল বোনের কথা শুনে ওইদিকে তাকিয়ে দেখে ওদিকে নিরিবিলি কেউ যাচ্ছে না তেমন, তাই ধীর পায়ে এগিয়ে গেল। চারপাশটা দেখলো নজর বুলিয়ে। জায়গাটা ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য দারুণ স্পেস আছে। এদিক ওদিক তাকাতে তাকাতে আর একটু সামনে এগোতে একটা বড় দেওয়ালে নজর এলো। সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে পরক্ষণে পুনরায় দৃষ্টি ছুঁড়ে চমকে উঠল। বিস্ময় নিয়ে তাকিয়ে যখন বুঝলো সত্যি, তখন দৌড়ে গেল প্রিয় মানুষটার কাছে। সমুদ্রের ঢেউ যেমন পাথরের বুকে আছড়ে পড়ে, ঠিক সেভাবে সে আছড়ে পড়ল শুদ্ধর বুকে। শুদ্ধ এক পা পিছিয়ে শীতল সহ সামলে নিল নিজেকে। আর একটু হলে দুজনে বাড়ি খেত দেওয়ালে। অনাকাঙ্ক্ষিতভাবে প্রিয় মানুষটাকে পেয়ে শীতল শুদ্ধের বুকে মুখ লুকিয়ে বুকের শার্ট খামচে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। কান্নার চোটে যা বলল কিছু স্পষ্ট হলো না, তবে শুদ্ধকে আঁকড়ে ধরে চোখের পানি বুক ভেজাতে লাগলো। আর শুদ্ধ বুক তোলপাড় করা ঝড় নিয়ে নিস্তুপ হয়ে দাঁড়িয়ে রইল, মুখে কথা নেই তার। তবে তার মন বলছে সময়টা যদি এখানে এভাবে থমকে যেত, কিংবা এই অবস্থায় যদি মারা যেত কেমন হতো? ভালো হতো, ভীষণ ভালো। বুকের মালকিনকে বুকে নিয়ে মরার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে নাকি? থাকলেও সংখ্যায় হাতে গোনা। ইস, এমন সুখী যদি সেও হতো! কি অদ্ভুত, বুকের ভেতর হৃৎপিণ্ডটা যে হারে লাফাচ্ছে, আজকে ধরাটরা খাইয়ে দেবে নাকি? যেটা সে চায় না, কখনোই চায় না। চোখ দুটো অযথা এত জ্বলছে, কি সব ছলনাময়ী কারবার চোখ তার, অথচ জ্বলছে অন্য কারো কথা ভেবে। মনে মনে এসব ভেবে সে থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শীতল কাঁদতে কাঁদতে বলল, সব কিছু আবার আগের মতো করে দেন না শুদ্ধ ভাই, প্লিজ। আমি আমাদের সুখী পরিবারটাকে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শুদ্ধ নিশ্চুপ। তাকে চুপ দেখে শীতল মাথা তুলে তাকিয়ে দেখলো শুদ্ধর চোখ জোড়া লাল হয়ে আছে। সে পায়ের আঙুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে দুই হাতে শুদ্ধর গাল ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? চোখ লাল কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি? কথা বলছেন না কেন? কি করেছি আমি? সবার সামনে তো বলছি আমি আপনার বউ হব, আমি আপনাকে ভালোবাসি। আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আজকে আমাদের কথা জানলাম, আজই কিনা বাড়ি ছাড়তে হলো, তবে কি আমরা এক হব না? এইটুকু বলেই শীতল শুদ্ধের বুকে কপাল ঠেকালো। তারপর অঝরে কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে বলল, আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো শুদ্ধ ভাই? কারণে অকারণে আপনাকে না জ্বালালে আমার ভালো লাগে না, সময়ই কাটে না। এই যে এত এত সমস্যার সমাধান কোথায় পাবো আমি? কোথায়? কেন সবাই মিলে আমাকে মারতে উঠে পড়ে লেগেছেন? আমার ভালো থাকার আয়ু কি শেষ? এজন্যই কি সবাই মিলে এত কষ্ট দিচ্ছেন? সব কষ্ট আমি হাসি মুখে মেনে নেব, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই পারবো না, মরে যাব আমি, সত্যিই মরে যাব। একথা শুনে শীতল ব্যাকুল হয়ে কাঁদলো। আজ সারাদিন কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ মুখের বেহাল দশা, তা আর কাঁদতে পারছে না, শরীর থরথর করে কাঁপছে। তবে তার এই কথাগুলো যথেষ্ট ছিল সদ্যকে ভেঙে চুরে খান খান করার জন্য। নিজের অজান্তে বোকা শীতল তার বুকেই তীরটা মেরেছে, লেগেছেও যেন পারফেক্ট নিশানায়। এতক্ষণ শুধু শীতল জড়িয়ে ধরলেও শুদ্ধ ছেড়ে দিয়েছিল, শুধু দেখছিল তার ব্যাঙাচির পাগলামি, তাকে নিয়ে করা ভালোবাসার পাগলামি। তবে ওর করুণ সুরে বলা এই কথাগুলো আর অসহায় কান্নায় শুদ্ধকে আরও একবার ভাঙল। নিজের তৈরি করা খোলস ছেড়ে শুদ্ধর অজান্তে চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে গেল আর গিয়ে পড়ল কান্নারত শীতলের কপালে। শীতল কান্না ভুলে তড়িৎ মাথা তুলতে গেলে শুদ্ধ তার মাথাটা প্রশস্ত বুকে চেপে ধরল। কোনোভাবে শীতলকে সে মাথা তুলে তাকাতেই দিল না।
থাকুক না নিজের একান্ত কষ্টগুলো নিজের বুকে। শক্ত আবরণে ঠিকই নিজেকে সামলেছিল, শেষ মুহূর্তে অনর্থ ঘটালো এক ফোঁটা অশ্রু। তবে যেটাই হোক, স্বীকার করা যাবে না, নয়তো শীতলের ভাষায় বলতে গেলে তার বিশুদ্ধ পুরুষের জাত যাবে। পৃথিবী সমান কষ্টে বুক ভাঙলেও শুদ্ধরা কখনোই কাঁদতে পারে না, কারণ বিশুদ্ধ পুরুষটা ঢাল হতে জন্মায়। বাবা মার ঢাল, ভাইয়ের ঢাল, প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়ার ঢাল। তাদের এত সহজে ভেঙে পড়তে নেই, বুক ভরা কষ্টে জর্জরিত হতে নেই। তাই শুদ্ধ দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, আর সফলও হলো। কিন্তু আজ বোকা শীতলটা ঠিকই বুঝে নিল তার চালাকি। তাকে ছেড়ে থাকার কষ্টে শুদ্ধ বুক ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এতে তার কান্না দ্বিগুণ বাড়ল। কষ্টে চৌচুর হতে থাকলো বুক। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো সে। বারবার দেখতে চাইলো তার একান্ত পুরুষের চোখের ভাষা, কিন্তু ঘাড় তারা শুধু দেখতে দিল না, বরং খুব শক্ত করে তাকে বাহুডোরে আগলে রাখলো। কয়েক মিনিট সেভাবে থেকেই এবার শুধু মুখ খুলল। খেয়েছিস কিছু? না, পেইন কিলার খেলে পেট ব্যথা কমে যাবে, কিছু খাবি চল। এবার হাতের বাঁধন ঢিলে হলে শীতল মুখ তুলে তাকালো, তাকিয়ে রইল সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। এই অবস্থাতেও সাদা শার্ট আর কালো জিন্সে কি যে চমৎকার দেখাচ্ছে। সে এবার ওড়নায় নাক মুছে ফোপাতে ফোপাতে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে শুদ্ধর বাঁকা কথা শুনে সে ভ্রুকুটি করে তাকালো। আশেপাশে স্বর্ণকে না দেখে খুঁজছে দেখে শুদ্ধ বলল, ও সামলে নেবে, ভয় নেই। আপু জানে আপনি এসেছেন। সায়ন ভাইয়া কই, আসেনি? তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসার দিকে আঙুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গোবর মার্কা বুদ্ধি ট্যাকেল দিতে। মন ভালো নেই, বকবেন না তো। কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে ভয় হচ্ছে খুব। কিসের ভয়? হারানো ভয়। শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে আছাড় দেব, আজাইরা কথাবার্তা বলার স্বাদ মিটিয়ে দেব। আসতে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। বাল খাবে? খাবো না ওষুধ। এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে? এর জন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদব, এই প্রেম করলি কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব ঘেটে ঘ করে দিল। বেশ করেছে, আপনাকে দিয়ে প্রেমের পও হবে না। হবে কি না সেটা সময় আসুক, দেখে নিস। এ কথা বলে সে একটা ফোন এগিয়ে দিল শীতলের দিকে। বারবার সাবধানও করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য, এটা দিয়ে আপাতত যোগাযোগ করবে। এই ফোন হারালে আর কথাও বলা হবে না শুদ্ধের সাথে। এ কথা শুনে শীতল যক্ষের ধনের মতো ফোনটা আঁকড়ে ধরলো। এদিকে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। কিন্তু বিদায়ের ঘন্টা বড়ই যন্ত্রণার। কিন্তু কেউ মুখে বলতে পারছিল না। নিজেকে স্বাভাবিক রাখতে শুধু টুকটাক কথা বললেও শীতল ফোন হাতে নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বাঁ পকেটে হাত ঢুকিয়ে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি সুগন্ধ আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে শুদ্ধর পছন্দ বকুল ফুল। শীতল হাত বাড়িয়ে নিলে স্বর্ণ সেখানে হাজির হলো। আপাতত আর কথা বাড়ালো না দুজন। তবে শীতল যখন জানলো শুদ্ধ পেছনের গাড়িতে তাদের সাথে চট্টগ্রাম যাচ্ছে, তখন অশ্রুসিক্ত চোখে তাকিয়েও মুচকি হাসলো। নয়তো বিদায় দিতে কলিজা এফোর ওফোর হয়ে যাচ্ছিল।